শোনা যায় প্রত্যেকে জীবনে একবার না একবার প্রেমের নেশা ঠিক অনুভব করে, আর সেই নেশায় মানুষের দেহ মন নেচে ওঠে, আর কখনো কখনো এতটাই যে মন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে আর জীবনের আসল মূল্য ভুলে যায়। অনেক তরুণ তরুণী এই নেশার ঘোরে এতটাই মত্ত হয়ে যায় যে তারা প্রেমে শুধু অন্ধ নয়, কালাও হয়ে যায়। তারা আর সেই সতর্কবার্তা শুনতেই পায় না যে ওরা যাকে প্রেমের অমৃত মনে করছে আসলে সেটা বিষ। 17 অগস্ট 2011, ওয়াডগাঁও শেরি, পুনে। গুড মর্নিং আশিস। গুড মর্নিং। টেনশনে আছে মনে হচ্ছে, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। মনে তো হচ্ছে না, কাল থেকে দেখছি মুড ঠিক নেই তোমার। এজেন্সিতে কিছু হয়েছে নাকি? না বাবা, কোথাও কোনো প্রবলেম নেই। দেখো বাবা, যদি আমাদের ট্রাভেল এজেন্সি ঠিকমতো না চলে তো অন্য কিছু করতে হবে আমাদের। আমি সাহায্য করব তোমাকে, পুরো সেট আপ করে দেবো, কোনো সমস্যা হবে না আমার। না বাবা, এমনিতেও কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি আর সবকিছু ঠিক আছে। এরকম মুখ বেচার করে বসাটাকে ঠিক বলছিস তুই? ওই দিন ওই ভোঁসলে তোকে হুমকি দিয়েছিল, তার জন্য তুই চিন্তায় নেই তো? না মা, এমন কোনো ব্যাপার না। এবার তোমরা দুজনে মিলে আমাকে খুব বেশি বিরক্ত করছো, আমাকে একটু একা ছাড়ছো না কেন? আশিস বাবা, কি হলো কি ওর? ভগবানই জানে, গত দুদিন ধরে এরকমই বিরক্ত থাকছে। হ্যালো, ভালো কথা, কবে আর কখন দেখা করতে হবে এটা বলো। ঠিক আছে, ডান, আমি পৌঁছে যাব। শোনো, কি হলো বলো না, কি হয়েছে? সুইচ অফ বলছে। হে ভগবান, আমার খুব ভয় করছে। আশিস আজ সকালে অফিসেও যায়নি। হে ভগবান, তো কোথায় গেছে আমার ছেলে? কোথায় আমার আশিস? বলো না। স্যার, আশিস আমার একমাত্র ছেলে। স্যার, নাম্বার কন্টিনিউয়াসলি সুইচ অফ। আমিও বিকেল 4টে থেকে চেষ্টা করছি, সুইচ অফই বলছে। বাড়ি থেকে বেরোনোর আগে আশিস কিছু বলেছিল কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? কিছু বলেনি, কিন্তু কাল থেকে আমার আশিস খুব চিন্তায় ছিল। কেন চিন্তিত ছিল? জানি না, কিছু বলেও তো যায়নি। আমার মনে হচ্ছে যে ভোঁসলের লোকেরা যে হুমকি দিয়েছিল, তাই সেই টেনশনেই ছিল আমার ছেলে। কে ভোঁসলে? আমাদের এলাকায় হুমকি দেবার মতো ভোঁসলে আর কে আছে? আচ্ছা, ওই ভোঁসলে যে আপনার বড় ভাই সুরেন্দ্র পাটিলের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে? হ্যাঁ, আর হেরেও গিয়েছিল। দেখুন মিস্টার পাটিল, আমি এই ধমকির ব্যাপারে নিশ্চয়ই অ্যাকশন নেব, কিন্তু আমার মতে আপনারা আরেকটু অপেক্ষা করুন। হতে পারে কাল সকালের মধ্যে আপনার ছেলে ফিরে আসবে। ওই কুত্তাটার উপর কড়া নজর রাখো। যদি ওই কুত্তাটা আমার হাত থেকে বেরিয়ে যায় না, তাহলে আমি তোমাদের একদম টিকতে দেব না। চল, রাখ ফোন। এই বিশ্বাস, তুই বেকার চিন্তা করছিস কেন? আরে ওই ভোঁসলে বা ওর কুত্তারা যদি আমাদের আশুকে টাচ করে না, তো আমি শালাকে পুঁতে রেখে দেব। দাদা, আপনি ওই ভোঁসলের সাথে কথা বলেছিলেন কি? আরে ওই ছুঁচোটাকে ফোনে ধরাই যাচ্ছে না। কিন্তু তুই চিন্তা করিস না বিশ্বাস, আমার লোকেরা সব সময় ওর পেছনে লেগে রয়েছে। আরে আমি সব কিছু ঠিক করে দেব, তুই টেনশন নিস না। না স্যার, কাল সারাদিনই আশিস স্যার অফিসে আসেননি, আর উনি তো কাউকে ফোনও করেননি। আর আপনারাও কেউ ওকে ফোন করেননি? আসলে কি জানেন স্যার, প্রায়ই আশিস স্যার অফিসে আসেন না, তো সেজন্যই আমাদের কাছে তো এটা নর্মাল ওনার অফিসে না আসা। শুনেছিলাম ওই ভোঁসলে নাকি ধমকি দিয়েছে। হ্যাঁ স্যার, দিয়েছিলেন।
কি ব্যাপারে? স্যার একটা কোম্পানির সঙ্গে আমাদের গাড়ির ব্যাপারে কন্ট্রাক্ট আছে। যখনই ওদের গাড়ির দরকার হয় আমরা ওদের গাড়ি পাঠাই। ওই কোম্পানির সঙ্গে আমাদের কন্ট্রাক্ট ছিল, এখন আমার কোম্পানির সাথে আছে। ওই কোম্পানিটাকে ভুলে যা আশিস, ওই কোম্পানিটা আমাদের, ওকে ছেড়ে দে। ছেড়ে টেড়ে দেওয়ার দিন এখন অনেক দূরে। ভালোবেসে বলছি, মেনে নে। মানবো না, চল আগে বল। বলবো আর কি, যেদিন তোর কোনো গাড়ি উধাও হয়ে যাবে তখন তুই বলবি মাফ করে দিন সাহেব, ভুল হয়ে গেছে। আমার গাড়িকে গায়েব করবে তুমি? তোমার এমন অবস্থা করব না। গাড়ির সঙ্গে সঙ্গে তোকে উধাও করতে পারি, আর গাড়ির মতো তোরও শুধু পার্টস পাওয়া যাবে, আলাদা আলাদা। শত্রুতা তো অনেক দিনের স্যার, কিন্তু আশিসবাবু কখনো ওদের এত সিরিয়াসলি নেননি। এক্সকিউজ মি, ওরা ভোঁসলেরই লোক ছিল? হ্যাঁ স্যার, যে কোম্পানির সঙ্গে আমাদের কম্পিটিশন তার মালিক তো ভোঁসলের খাস লোক। আর স্যার ভোঁসলে তো ওদের প্রোটেকশনও দেন। স্যার আশিসের নাম্বার আবার রিট্যাপ হয়েছে, ওর নাম্বার এখনো ডিসকানেক্টেড, আর সিম বোধহয় বের করে নেওয়া হয়েছে। লাস্ট কল কোথায় ট্রেস হয়? মুন্ডুয়া থেকে। আশিস এখানে কি করছিল এই নির্জন জায়গায়? স্যার ওকে হয়তো এখানে নিয়ে আসা হয়েছিল। কে নিয়ে এসেছিল ওকে? স্যার 10:30টার পরে আশিসের কোনো কল আসেনি। লাস্ট কল কার ছিল? কোনো ল্যান্ডলাইন থেকে স্যার। কার নম্বর? পিসিও, কাছের কোনো পিসিও। ফলো আপ করো, নিশ্চয়ই কোনো কানেকশন আছে। ইয়েস স্যার। সরি স্যার, আমাদের পিসিওতে অনেক লোক আসে, আর মুখ তো তখন মনে থাকে না যখন খুচরো পয়সার জন্য রীতিমতো ঝগড়া হয়, বা হয়তো দেখতে একটু কম বেশি লাগে। সাধারণ মানুষকে মনে রাখা এত সহজ নয় স্যার, আর আমার তো বিক্রি বাটাও আছে না স্যার। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে চলো। সাবন্ত, আশিসের মোবাইল থেকে সিম কার্ড বার করে নেওয়া হয়েছে, রাইট? রাইট স্যার। তাহলে ওর মোবাইলকে সার্ভিলেন্সে দিয়ে দাও, আর ফোনের IMEI নম্বরটা ট্র্যাক করো। ইয়েস স্যার। আর ওই লোকটা, ওই হুমকি মাস্টার, যে আশিস পাটিল আর তার গাড়িকে গায়েব করতে চেয়েছিল, থানায় নিয়ে আসছি স্যার। স্যার কম্পিটিশন আছে আমাদের, শত্রুতা নেই। আমি কোনো হুমকি টুমকি দিইনি আশিস প্যাটেলকে। আমাদের কাছে সাক্ষী আছে যে তোমাকে আশিস পাটিলকে ধমকাতে দেখেছে, আর আমরা এটাও জানি যে তুমি হচ্ছ ভোঁসলের খাস লোক। স্যার আপনি রাগ করবেন না, হয় আপনি টাইম পাস করছেন, না হলে আপনি টাইম ওয়েস্ট করছেন। আমি গত 15 বছর ধরে এই ট্রাভেল এজেন্সিটা সৎভাবে চালাচ্ছি, আমি কোনো ডাবল গেম খেলি না। কবি নাম রে, তুমি যাই গেম খেলো না কেন, যদি আমরা আশিস পাটিলকে সুস্থ অবস্থায় না পাই, তাহলে একটু আধটু গেম আমরাও খেলবো তোমার সঙ্গে। না না ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ এত নিচে আমি নামবো? কখনো না। কিন্তু মিস্টার ভোঁসলে, আপনার লোকই আশিস পাটিলকে হুমকি দিয়েছিল। ইন্সপেক্টর সাহেব, কে আমার লোক না? আরে আমার নাম নিয়ে লোকে জিরো থেকে হিরো হয়ে যায়, জানেন আপনি? কবি নাম রে, আপনার বিশেষ লোক ওই আশিস পাটিলকে হুমকি দিয়েছিল। আরে ওদের দুজনের মধ্যে একটু তর্কাতর্কি হয়ে গেছিল, তার মানে তো এটা নয় যে হুমকি। দেখুন ইন্সপেক্টর সাহেব, ওই সুরেন্দ্র পাটিলের সাথে আমার পলিটিক্যাল শত্রুতা আছে। আমরা কারো ফ্যামিলির উপর কোনো ক্ষতি করি না। আর আশিস তো পাটিলের ভাইয়ের ছেলে, বাচ্চা ছেলে, কাঁচা লেবু। ওর গায়ে আমি হাত দেব? কি বলছেন আপনি ইন্সপেক্টর সাহেব? আপনি তো দেখছি মান সম্মান খোয়াবেন। স্যার 2 দিন হয়ে গেল আমাদের ছেলের কোনো খবরই পেলাম না। ইনভেস্টিগেশন চলছে মিস্টার পাটিল, কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি। ওর মোবাইল সার্ভিলেন্সে আছে, আর ওর ছবি পুনের সমস্ত পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। কিন্তু আমার ছেলেকে কবে পাবো স্যার? মিস্টার পাটিল, আপনি বলছিলেন যে আশিস কিছুদিন ধরে ডিস্টার্ব ছিল, তার উপরে এখনো কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। তাহলে আমরা এটা ভাবতে পারি যে কমসে কম এটা কোনো কিডন্যাপের কেস নয়। তাহলে কোথায় উধাও হয়ে গেল আমার ছেলে? হয়তো নিজের ইচ্ছেতেই কোথাও গেছে। না না স্যার, কিছু তো ব্যাপার আছে। আমার ছেলে এরকম না বলে যাওয়ার ছেলে নয়। স্যার রেলওয়ে পুলিশ থেকে খবর এসেছে যে আশিসকে ওরা ওই ছবি দেখে চিনতে পেরেছে, যে ছবি আমরা পাঠিয়েছিলাম। উনি আমার ছেলেকে পেয়ে গেছেন। আমরা ওর সাথে দেখা করতে পারি? পাওয়া তো গেছে, কিন্তু
কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু কি? 17 আগস্ট সন্ধ্যাবেলা আমরা একটা লাশ রেলওয়ে ট্র্যাকে পেয়েছিলাম। এই ছেলেটাই? হ্যাঁ স্যার, যেমনটা আপনারা বলেছিলেন ঠিক তেমন জামাই এই লাশের গায়ে ছিল। পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ স্যার, আমরা লাশটা বেশিক্ষণ রাখতে পারিনি কারণ লাশটা পচে গিয়েছিল। ওর ফটোগ্রাফস আছে আমাদের কাছে, এই দেখুন। আমাকে একটু একা ছাড়ছো না কেন? কি করেছেন? কি করেছেন আমার ছেলের মৃতদেহটা নিয়ে? আমরাই ওর শেষকৃত্য সম্পন্ন করেছি। আচ্ছা, লাশের উপরে বা আশেপাশে কিছু পাওয়া যায়নি? কিছু না? না, কিছুই পাওয়া যায়নি। কোনো আইডেন্টিফিকেশন ছিল না, তাই লাশটা রাখা আমরা উচিত মনে করিনি। স্যার, পুরো এরিয়াটা খুঁজে দেখেছি, কোথাও কিচ্ছু পাইনি। ভালো করে দেখো, কিছু নিশ্চয়ই পাবে। ওকে স্যার। স্যার, সেল তো ডিঅ্যাক্টিভেটেড, সিম তো ভরাই হয়নি। সিম কার্ড তো বার করা হয়েছে সাবান, কেউ ওর সিম কার্ডটা নিশ্চয়ই বার করেছে, কিন্তু কেন বার করেছে? স্যার, আমার মনে হয় না এটা সুইসাইড কেস। একদম না, সুইসাইড করার আগে কেউ এত পরিশ্রম কেন করবে? আর অ্যাক্সিডেন্টও মনে হচ্ছে না। স্যার, মার্ডার? আমাদের আশিসটা শেষ হয়ে গেল। মিস্টার পাটিল, আমাদের মনে হয় না যে আশিস সুইসাইড করেছে। দেখুন, ভোঁসলের ব্যাপারটা আমরা পুরোপুরি চেক করেছি। না ভোঁসলের সঙ্গে, না ওই ট্রাভেল এজেন্সির মালিক কবি নামরের সঙ্গে এর কোনো সংযোগ রয়েছে। আমি এটাই জানতে চাই যে কোনো দ্বিতীয় কারণ তো নেই যেটার জন্য আশিস চিন্তিত থাকতো? না স্যার, যদি কিছু হতো তো আমাদের ছেলে আমাকে বলতো অবশ্যই। হয়তো এমন কোনো কথা যেটা ছেলেমেয়েরা বাবা মার থেকে লুকোয়। আমি বলতে চাইছি কোনো মেয়ে ঘটিত ঘটনা? না, আমরা কোনোদিন কোনো মেয়ের কথা ওর মুখ থেকে শুনিনি। আর আমার ছেলে মেয়েদের প্রেমের ব্যাপারে জীবন দেবার মতো ছেলে সে নয় স্যার। প্রথমে আশিসের উধাও হয়ে যাওয়া আর তারপর লাশটা পাওয়া, এই মামলা দিন দিন রহস্যময় হয়ে উঠছিল। পুলিশ কোনো জায়গা থেকে কোনো খবর পাচ্ছিল না যে শেষ পর্যন্ত আশিস সেদিন কোথায় গিয়েছিল আর কিসের জন্য গিয়েছিল। আশিসের মৃত্যুর খবরের পরে আরও একটা খবর এলো, আর তারপর এই কেস একটা সম্পূর্ণ নতুন মোড় নিল। স্যার, আশিসের সেলফোন আবার অ্যাক্টিভেটেড হয়েছে। আমরা IMEI নাম্বার ট্র্যাক করেছি। ভেরি গুড। লোকেশনটা কোথায়? ইয়েরওয়াড়া থেকে। IMEI ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। সব মোবাইল হ্যান্ডসেটের একটা নিজস্ব আইডেন্টিটি নাম্বার থাকে। এই IMEI নাম্বার থেকে খোঁজ পাওয়া যেতে পারে যে কোন লোকেশন থেকে এই মোবাইলে নতুন করে সিম কার্ড ভরে
অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ আশিসের মোবাইলের লোকেশন তো জানতে পেরেছিল, কিন্তু এই ফোনের সিম কার্ডটা অন্য কারো ছিল। এখন প্রশ্ন হলো যে আশিসের ফোন কে ব্যবহার করছিল, আর এই লোকটার সঙ্গে আশিসের মৃত্যুর কি সম্পর্ক ছিল? হ্যালো, কে বলছেন আপনি? আপনি আমাকে ফোন করেছেন না মিস্টার? আপনি কে বলছেন? বটগাঁও শেরি পুলিশ স্টেশন থেকে পিএসআই সাবন বলছি। আপনি কে? আমার নাম সীমা চিকলিকার স্যার, কিন্তু ব্যাপারটা কি? আপনি পুলিশ স্টেশনে আসুন, আপনার সাথে কথা আছে। স্যার, আমি পিএসটি এলভাডোতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আশিস পাটিলকে কতদিন চেনো? আশিস পাটেল? কে আশিস পাটেল স্যার? ওই আশিস পাটিল যে হয়তো মার্ডার হয়েছে, আর যার মোবাইল ইনস্ট্রুমেন্ট আপাতত তোমার হাতে। স্যার, কি বলছেন আপনি? এটা আমার সেলফোন। আচ্ছা, কোথা থেকে কিনেছো? কবে কিনেছো? বিল আছে? বাড়িতে থাকলে বাড়িতে যাই, আর যদি হারিয়ে গিয়ে থাকে পুরো বাড়িটা খুঁড়ে ফেলবো, আর যদি না থাকে তাহলে সেই দোকানটাই ভেঙে দেবো যেখান থেকে তুমি এটা কিনেছো। স্যার, এক মিনিট। এই সেলফোনটা আমি নিজে কিনিনি, এটা আমার এক বন্ধু গিফট করেছে। ফ্রেন্ডের নাম? কৃষ্ণ। অ্যাড্রেস? কৃষ্ণ কোথায়? আমার ছেলে ঘরে নেই স্যার, ও বন্ধুদের সাথে বাইরে গেছে। কিন্তু স্যার, কি হয়েছে? ওর মোবাইল নাম্বারটা কি? মোবাইল নাম্বার? শোন, ওখান থেকে না ওই লেফট টার্ন নিয়ে নে, ওখানে দেখবি সবকিছু পেয়ে যাবো। 1 মিনিট, ফোন আসছে। হ্যালো, কৃষ্ণ বলছো? হ্যাঁ বলছি। ইন্সপেক্টর কানে, বটগাঁও শেরি পুলিশ স্টেশন থেকে। কি হয়েছে ইন্সপেক্টর স্যার? পুলিশ স্টেশনে চলে এসো, দরকার আছে। কি হলো? এই মুহূর্তে পুলিশ স্টেশন যেতে বললো। স্যার, এই কৃষ্ণ ফোন সুইচ অফ করে রেখেছে। আমার কৃষ্ণর ওপরই পুরো ডাউট। নিশ্চয়ই এই ব্যাপারে ওর হাত আছে। আর ওই ইঞ্জিনিয়ারিং এর মেয়ে সীমা, ও দুজনে মিলেই বোধহয় কিছু করেছে। দুজনেরই পুরো ডিটেলস চাই আমার। ওকে স্যার। কৃষ্ণ, তুই একটা কাজ কর, আজ রাত্রে আমার বাড়িতে থেকে যা, কালকে সকালে ভাববো যে কি করতে হবে। সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু এটা বুঝতে পারছি না যে পুলিশ আমাকে খুঁজে পেল কি করে। হ্যালো, হ্যাঁ সীমা, হ্যাঁ 1 মিনিট, সীমা তোর সাথে কথা বলবে। হ্যালো, কোথায় আছিস কৃষ্ণ তুই? তোর ফোনটা বন্ধ কেন? আরে ফোন অফ করিনি, ব্যাটারি শেষ হয়ে গেছিল। আচ্ছা শোন, তুই কি আশিস পাটেল নামে কাউকে চিনিস? আশিস পাটেল? না তো, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? কি হয়েছে? আরে ইয়ার, আমাকে পুলিশ স্টেশনে ডেকেছিল, বলছিল যে যে ফোনটা তুই আমায় দিয়েছিস সেটা নাকি কোনো এক আশিস পাটেলের। আর তুমি কি বললে? সত্যি বললাম যে ওই ফোনটা তুই আমায় দিয়েছিস। আর তখন উনি কি বললেন? ওনারা বললেন যে ওই আশিস পাটেলের কেউ মার্ডার করে দিয়েছে। কি? উনি এরকম বললেন? কৃষ্ণ, হচ্ছে কি এসব? আমার খুব ভয় লাগছে। না না সীমা, দেখো তুমি ঘাবড়িও না, আর সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যাস তুমি একটু শান্ত থাকো, ঠিক আছে? কি হয়েছে ভাই? পুলিশ সীমা পর্যন্ত পৌঁছে গেছে ভাই। আমি তোকে বলেছিলাম না যে ওই ফোনটা কাউকে দিবি না? এখন হলো তো? স্যার, এই কৃষ্ণ আর সীমা দুজনে একই কলেজে ছিল। এরা দুজন বন্ধু? শুধু ভালো বন্ধু নাকি অন্য কিছু? স্যার, আজকালকার কলেজের ছেলে মেয়েদের লাইফ না মাথার ওপর দিয়ে যায়। ওরা জীবনটাকে টাইম পাস মনে করে, আর টাইম পাসটাকে জীবন। কাল পর্যন্ত যে লাভার ছিল আজ নাকি সে ভাই, আর যে এত বছর ধরে ভাই সে আজ ওর বয়ফ্রেন্ড। ওই হ্যাঁ, কম্পিউটারের স্পিডের মতো না ওদের রিলেশন বদলে যায় স্যার। এই কৃষ্ণ সেলফোনটা অফ, বাড়িতেও নেই, কোথায় পাবো? স্যার, ওর বেস্ট ফ্রেন্ড ছোটবেলাকার বন্ধু মনোজ, দুজন একেবারে ফেভিকলের আঠার মতো চিপকে থাকে স্যার। কোথায় থাকে মনোজ? সাবন্ত খোচর যেটা বলেছিল এটা সেই জায়গায় না? স্যার, এটা তো ওই এরিয়াই মনে হচ্ছে।
এটা সেই জায়গাটাই না যেখান থেকে আশিসের লাস্ট কলটা এসেছিল, সেই বুথটা? ইয়েস স্যার। কি ব্যাপার স্যার? মনোজ আছে? মনোজ তো বাড়িতে নেই। একবার আমরাও দেখে নিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, ভেতরে কেন যাচ্ছেন? ভেতরে তো কেউ নেই। ও আরে তোল এদিকে, তোল। চল কি করছো? চল বাইরে। স্যার, আমি জানি না যে এই আশিস পাটিলকে। এই মোবাইল ফোন তো আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কোথায় পেয়েছিলে? স্যার, ওই মুন্ডুয়ার কাছে। গারোডায় থেকে আর পড়াশোনা করে তোমরা ওখানে কি করছিলে? স্যার, ওই দিন মনোজ আর আমি বসে টাইম গেছিলাম, ব্যাস এমনি টাইম পাস করার জন্য। আর ওখান থেকে ফেরার সময় আমরা চা খাওয়ার জন্য থামি, ওই মুন্ডুয়ার কাছেই। তো ওখানেই আমরা এই মোবাইল ফোনটা দেখতে পাই। রাস্তায় পড়েছিল? ইয়েস স্যার। এই ফোনটা তোমরা রাস্তায় পেয়েছিলে? ইয়েস স্যার। ফোনটা তোমাদের জন্য অপেক্ষা করছিল। সারা দুনিয়া চলে গেল আর তোমরা দুজনেই পেলে। ইয়েস স্যার। তোরা ভেবেছিসটা কি? তোদের কি মনে হয় আমরা সবাই বোকা? তোরা যেটা বলবি সেটাই আমরা বিশ্বাস করব। এই সেলফোনে একটাও স্ক্র্যাচের দাগ নেই। মনে হচ্ছে এটা তোদের হাতে সরাসরি আশিসের হাত থেকেই এসেছে। না স্যার, আমি কোনো আশিস পটেলকে চিনি না। আর আমি সত্যি বলছি স্যার। সত্যি তো তুই এখন বলবি। তুইও আর তুইও দুজন মিলে ডুয়েট গাইবি। স্যার, আমার এর সাথে কোনো কানেকশন নেই, প্লিজ আপনি এতে আমায় ইনভলভ করবেন না। তুমি যেতে পারো, কিন্তু পুনে ছেড়ে যাবে না। থ্যাংক ইউ স্যার। এদের লকআপে ঢোকাও। স্যার প্লিজ স্যার, আমরা ইনোসেন্ট স্যার। স্যার আমরা কিছু করিনি স্যার। আমরা কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু জানি না আমরা ইনোসেন্ট স্যার। স্যার, আমাদের ফাঁসানো হচ্ছে স্যার। সাওয়ান্ত। ইয়েস স্যার। আশিস, কৃষ্ণ আর মনোজ তিনজনের ফোন রেকর্ড নিয়ে এসো। কোনো না কোনো ভাবে এই তিনজনের মধ্যে কোনো কানেকশন আছে। না, আমি কখনো শুনিনি, না কৃষ্ণ না মনোজ। আশিস কখনো আমাকে বলেনি। স্যার, মনোজ আর কৃষ্ণর নাম তো আমি কখনো শুনিনি, আর আশিসবাবুর সঙ্গেও তো কখনো ওদের দেখিনি। স্যার, আশিসের ফোন রেকর্ডস আর কৃষ্ণ আর সীমার ফোন রেকর্ডসের মধ্যে কোনো সম্পর্ক নেই। একদম না স্যার, এই তিনজন কখনো কাউকে ফোন করেনি। কিন্তু কিন্তু একটা কিন্তু থাকারই কথা। বলো স্যার, একটা নাম্বার আছে যেটা মনোজ আর আশিসের ফোন রেকর্ডসের সেম, আর এই নাম্বারে মনোজ আর আশিসের সবচেয়ে বেশি ফোন হয়েছিল। এখন এই নম্বরটাই এই কেসকে ক্লোজ করবে। অবন্তিকা, আমি তোমাকে লন্ডন শুধু পড়াশোনার জন্যই পাঠাচ্ছি। ওখানে আমার কোনো ননসেন্স চাই না। হ্যাঁ বাবা। হ্যালো, এটা কার নাম্বার? আপনি কে বলছেন? ইন্সপেক্টর কানে, বটগাঁও শেরি পুলিশ স্টেশন থেকে। স্যার, আমি অবন্তিকা বলছি। আশিস পাটিলকে চেনেন? হ্যাঁ। আর মনোজ কামলে? মনোজ, হ্যাঁ ওকেও। আমি আপনার সাথে কথা বলতে চাই, পুলিশ স্টেশনে চলে আসুন। কিন্তু স্যার, সেটা কি করে সম্ভব? আগামী 3 ঘন্টার মধ্যে আমার লন্ডনের জন্য ফ্লাইট আছে। ক্যান্সেল করে দিন। স্যার, দ্যাটস নট পসিবল। দেখুন, গাড়িটা ঘোরান আর সোজা পুলিশ স্টেশনে চলে আসুন, তা নইলে আপনার ফ্লাইট আমরা ক্যান্সেল করে দেবো এয়ারপোর্টে রেড অ্যালার্ট করিয়ে। স্যার, আশিস পাটিল এখন আর বেঁচে নেই, আপনি জানেন? অবশ্যই জানি। কিভাবে জানলেন? আমি এসআইটি বটগাঁও সিঁড়িতে MBA স্টুডেন্ট ছিলাম। আশিস ওখানেই কোর্স করছিল, আমাদের ওখানেই পরিচয় হয়েছিল। পরিচয় হবার পর কি হলো? প্রেম, ভালোবাসা, প্রণয়? আই মিন, ও তোমার বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ স্যার। তুমি একবার জানার চেষ্টা করলে না যে ওর মৃত্যুটা কি করে হলো, কেন হলো? ওই নিউজটা পড়ার পর আমিও সেই সময় খুব ডিস্টার্ব ছিলাম। আমার আর আশিসের রিলেশনটা প্রাইভেট ছিল, আমরা কাউকে কিচ্ছু বলিনি। আমার আরো কিছুটা সময় দরকার ছিল। মনোজ কামলেকে কি করে চিনলে? চেনো এদের? হ্যাঁ, আমি চিনি। এবার বলো মিস অবন্তিকা, তোমার বয়ফ্রেন্ড আশিস ওই সময় ওই রেলওয়ে ট্র্যাকে কি করছিল, কেন গিয়েছিল, কে ডেকেছিল ওকে ওখানে?
কি হয়েছিল ওর সঙ্গে? সত্যি করে বলো। স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু আশিসকে বলেছিলাম যে একবার মনোজের সাথে দেখা করে নিক, কথা বলে নিক ওর সাথে। কি বিষয়ে কথা বলতে বলেছিলে? মনোজ, এইসব কি হচ্ছে? এই আশিসটা কে? দেখো মনোজ, এর সাথে তোমার কোনো যোগাযোগ নেই। আর তাছাড়া আমাদের মধ্যে যা কিছু ছিল সবটাই শেষ হয়ে গেছে। ইটস ওভার, ওকে? কি ওভার? কিসের ওভার? হ্যাঁ, আমাদের দুজনের 2 বছরের অ্যাফেয়ার আছে, তাও সিরিয়াস। এটা তুমি খুব ভালো করেই জানো। দেখো, এটা কোনো 6 ঘন্টার ওভার নয় যে ঝপ করে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক্সপ্লেন মি রাইট নাও। আমি এক্সপ্লেন করতে পারবো না। দেখো মনোজ, আমি তোমার সঙ্গে কোনো ঝগড়া করতে চাই না। শুধু এটাই ধরে নাও যে আমরা দুজনের জন্য ঠিক ছিলাম না। আরে কিন্তু কেন ঠিক নেই? প্রবলেমটা কি? টিউনিং ছিল না। আর এই কথাটা জানতে তোমার 2 বছর লেগে গেল? এই কথাটার মানে হলো যে এতদিন পর্যন্ত তুমি ওর সঙ্গে খেলা করছিলে? ও মনোজ, ফর গড সেক, এসব লাইফ ফাইভের ব্যাপারে না আমার সঙ্গে কথা বলতে এসো না। আর তাছাড়া আমি তোমার সঙ্গে কোনো লাইফ লং কমিটমেন্ট করিনি। মনোজ, তুমি তো জানো একে অপরকে ভালোবাসে, তারপর সেই সম্পর্কটা ভেঙেও যায়। সো প্লিজ, নো হার্ড ফিলিংস, হ্যাঁ? অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর নিউ লাইফ। আমাদের ব্রেকআপ হয়েছিল, তাও মনোজ আমাকে রোজ বিরক্ত করত। আমি কিছু বুঝতেই পারছিলাম না, আমি ক্লান্ত হয়ে গেছিলাম। অবন্তিকা, তুমি ওকে বলছো না কেন যে তুমি ওর সঙ্গে কথা বলতে চাও না? ও কাম অন আশিস, আমি তো এতদিন ধরে ওকে এটাই বলছি, কিন্তু ও তো আমার কথা শুনতে রাজিই নয়। আমার তো মনে হয় ওর যতক্ষণ না কোনো আঘাত লাগবে ও কিছুতেই থামবে না। শক? কিরকম শক? কিছুটা ফোর্স, কিছুটা ধাক্কা। আশিস, তুমি কেন ওর সঙ্গে কথা বলছো না? অবন্তিকা, আমি ওর সঙ্গে কি কথা বলবো? আমি তোমার গার্লফ্রেন্ড আশিস, আর তোমার গার্লফ্রেন্ডের এক্স যদি তাকে হ্যারাস করে তো তাকে তোমার কি বলা উচিত সেটা আমি তোমাকে বলে দেব। কিন্তু ও কি আমার কথা শুনবে? ওটা তো ডিপেন্ড করবে, তাই না, যে তুমি ওর সঙ্গে ঠিক কিভাবে কি কথা বলবে। মনোজ, আশিস বলছি, তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমার তোর সঙ্গে কোনো কথা বলার নেই। শুধু এটা জেনে নাও যে আজকের পর অবন্তিকা থেকে দূরে থাকবে। ও আমার গার্লফ্রেন্ড ছিল, এখন নেই। কেন? তুই ওর ভাই? এই বাজে কথা বন্ধ কর আর অবন্তিকার থেকে দূরে থাক। ও এখন আমার গার্লফ্রেন্ড, বুঝলি? তুই বোঝার দরকার তোর আছে যে আমি আর অবন্তিকা কখনো আলাদা হতে পারবো না। আমার ছায়া আছে ওর উপরে, যা করার করে নে, সরবে না। আশিস আমাকে 3-4 দিন ধরে সবসময় ফোন করতো, কিন্তু আমি ওর ফোন তুলিনি। কিন্তু ও আমাকে হ্যারাস করা বন্ধ করেনি, রোজ ফোন করত। আমি আশিসকেও বলেছিলাম যে কিছু করো, বন্ধ করো মনোজের এই ননসেন্স কাজকর্ম। এই বিষয় নিয়েই ওর টেনশনটা ছিল, এ ব্যাপারে ডিস্টার্ব ছিল ও। কিন্তু তুমি তো ওর সঙ্গে কথা বলেই পছন্দ করতে না, তবে ওর সঙ্গে দেখা করতে রাজি হলে কি করে? আমাদের গলির মোড়ে ওই যে গাছটা আছে না, আরে ভাই মাথা খারাপ করে দিচ্ছে আশিসটা ফোন করে। কি করবো একে? আরে ভাই সোজা ফুল এন্ড ফাইনাল করে দে, সারা জীবনে ভুলতে পারবে না। মানে দেখ, মানেটা পরিষ্কার, শালাকে এখানে ডাক আর পরিষ্কার করে বলে দে যে অবন্তিকা তোর গার্লফ্রেন্ড, আর আজকের পর তোদের মধ্যে যেন না আসে। আর তারপরেও যদি আসে তো জানি না ভাই। আমাদের মধ্যে যা কিছু ছিল সবটাই শেষ হয়ে গেছে। ইটস ওভার, ওকে? আমি তোমার সঙ্গে কোনো ঝগড়া করতে চাই না। শুধু এটাই ধরে নাও যে আমরা দুজনের জন্য ঠিক ছিলাম না। কৃষ্ণ, যদি এই আশিস না থাকে তো? আবে কিন্তু আছে তো, সারাদিন মাথা খাচ্ছে তোর, সবসময় ফোন করছে তোকে। হ্যাঁ এখন তো আছে, কিন্তু পরে যদি না থাকে? তার মানে হলো এটা, আশিস যদি হঠাৎ উধাও হয়ে যায়, অবন্তিকা ওর ব্যাপারে ভাববেও না, আর তারপর আমার কাছে চলে আসবে। আসতে পারবে মানে বলছি মনোজ, আশিস উধাও কি করে হবে? আবে কি চলছে তোর মাথায়? আরে কি ভাবছিস তুই?
হ্যালো হ্যালো আশিস, হ্যাঁ আমি মনোজ বলছি। দেখ, আমি কথা বলতে রাজি আছি। ভালো কথা। কখন আর কোথায় আসতে হবে এটা বলো। মোড়বা ক্রসিং এর পাশে একটা ছোট চায়ের দোকান আছে, হাইওয়ের পাশে। আমি ঠিক 2টোর সময় ওয়ার্ডগাঁও শ্রীনাগে থেকে পিক আপ করবো। আমি পৌঁছে যাব। দেখো মনোজ, অবন্তিকার যে ডিসিশন নিয়েছে তোমার তাকে সম্মান করা উচিত। অবন্তিকা আর আমার রিলেশন 2 বছর পর্যন্ত ছিল, সিরিয়াস রিলেশন। এই কথাটা তুই খুব ভালো করেই জানিস। তোরও এটা সম্মান করা উচিত না? হ্যাঁ, করা উচিত, কিন্তু এখন তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে। অবন্তিকা আর আমার সম্পর্ক এখন খুবই ক্লোজ, 2 বছরের থেকে অনেক বেশি এগোবে। হ্যাঁ বস, কিন্তু তোমার আগে আমিও জীবনে ছিলাম। বোঝার চেষ্টা করো ইয়ার, তুমি এখন আর নেই। অবন্তিকার জীবনে তোমার আর কোনো অস্তিত্ব নেই, ও তোমাকে আর দেখতেই চায়। হ্যাঁ, কেননা তুই ওর চোখে কাপড় বেঁধে রেখেছিস আশিস পাটিল। তুই আমাদের মধ্যে চলে এসেছিস। ভুল, আমি তোমাদের দুজনের মাঝখানে আসিনি। প্রথমে অবন্তিকা তোমাকে তার জীবন থেকে বার করে দেয়, আর তারপর আমাদের বন্ধুত্ব হয়। আর এই কথাটাকে তুমি অস্বীকার করতে পারো না। ঠিক বলেছিস তুই। তাছাড়া তো একটাই জীবন পেয়েছি, একটা মেয়ের জন্য কেন নষ্ট করব? আর তুই একদম ঠিক বলেছিস, অবন্তিকা এখন আমাকে দেখতে পায় না, তোকে দেখতে পায়। ঠিক আছে, আমি হার মেনে নিলাম। না ভাই, হার জিতের ব্যাপার নয়, শুধু জীবন আর সময়ের খেলা। কেউ কারোর জন্য দাঁড়ায় না। ঠিকই বলেছিস তুই। শোন, আমি তোকে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ বারণ করিস না। এটা লাস্ট বার। আমি অবন্তিকার সঙ্গে একবার কথা বলতে চাই। আমি ওর মনের কথাটা ওর মুখ দিয়ে শুনতে চাই, প্লিজ। চল ঠিক আছে, যখন তুই বলবি। এখন কথা বলি। এখন এই জায়গাতে? হ্যাঁ, আমরা সাইডে গিয়ে কথা বলে নিচ্ছি। তুই নিজের ফোনের স্পিকারটা অন করে নিবি আর আমরা কথা বলে নেব। প্লিজ ভাই, আজ এদিক ওদিক যে কোনো একটা ফ্যাসলা হয়ে যাক। আমি অবন্তিকাকে ফোন করছি। আমাকে ছেড়ে দে। আবে হাতটা গলা থেকে সরা, হাত সরা। এখন থেকে তুই অবন্তিকাকে আর দেখতেই পাবি না, কেননা ওর চোখে পড়ানো কাপড়টা আমি খুলে ফেলবো। অবন্তিকা শুধু আমাকে দেখবে, আমাকে দেখবে। শিগগিরই বের কর, শিগগিরই বের কর সব। বের কর। আরে পার্স নিয়ে ওকে ওপাশে করা। হ্যাঁ এই তো, হ্যাঁ এখানে আছে তো। লোকে চল। তুই সবকিছু বের করে নিয়েছিস না? হ্যাঁ, সব বের করে নিয়েছি, ওয়ালেট, ঘড়ি, মোবাইল, সবকিছু। এখন এটা কোনো সুইসাইড বা অ্যাক্সিডেন্টের কেস হবে। হ্যাঁ। ট্রেন পালা। হ্যাঁ, শিগগিরই পালা। আশিস এখন অবন্তিকাকে দেখা দেয় না মনোজ। ওর বাবা মাও ওকে দেখতে পায় না, কাউকেই দেখা দেয় না ও। কিন্তু একটা কথা বলবো, আজকের পর থেকে তোমাকেও জীবনে কেউ দেখতে পাবে না। জেলের ভেতরে পচে মরবে তুমি। নিয়ে যাও দুটোকে। আমাদের একজন খোঁচড় আছে, বলছিল যে কলেজের এইসব ছেলে মেয়েদের ব্যাপার স্যাপার বোঝা যায় না, জীবনটাকে টাইম পাস ভাবে আর টাইম পাসটাকে জীবন। হয়তো সত্যিই বলছিল, তাই না? IMEI নাম্বার ট্র্যাকিং করার ফলে আজকের এই কেসের রহস্য উদ্ঘাটিত হল। IMEI মডার্ন টেকনোলজির প্রমাণ, যেটা ইনভেস্টিগেশনে ব্রহ্মাস্ত্রের কাজ করেছে।
কিন্তু আধুনিক জীবনের আধুনিক সম্পর্কের ব্যাপারে কি বলা যায়? চোখের পলকে প্রেম হয়ে যায়, চোখের পলকে প্রেম ভেঙেও যায়। নো স্ট্রিং অ্যাটাচড, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, সেক্স বাডিজ, এমন আলাদা আলাদা নতুন সম্পর্ক আজকে যুব সমাজের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু জিনিস আছে যা কখনো বদলায় না, সেটা হলো মানুষের অনুভূতি, রাগ, হিংসা, প্রতিশোধের ইচ্ছা। মানুষ যতই মডার্ন হোক না কেন, এই ফিলিংস কখনো যাবে না। আর ইতিহাস সাক্ষী যে এই অনুভূতিগুলোই জন্ম দেয় অপরাধের আর খুনের। আর ইতিহাস এই ব্যাপারেরও সাক্ষী যে জীবন সস্তা নয়, আর একে যে শেষ করে তার জীবনও কখনো ভালো যায় না, সুরভিত হয় না, কারণ রক্তের গন্ধ কখনো যায় না। পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।